প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই করোনার সময় অনেক ভালো আছো। তোমাদের পড়ালেখার সার্বিক উন্নয়নের লক্ষ্যে হাজীপুর মজিদ উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের এই আয়োজন। আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতেছ এবং বোঝার চেষ্টা করতেছ, ক্লাসগুলো করতেছ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নবম অধ্যায় রেওয়া মিল। প্রথমে আমরা জানি রেওয়া মিল কাকে বলে। রেওয়া মিল কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা যে বই তৈরি করা হয় তাকে রেওয়া মিল বলে। ব্যবসা প্রতিষ্ঠানের, আবারও বলতেছি, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে যে বই তৈরি করা হয় তাকে রেওয়া মিল বলে। তো রেওয়া মিল নির্ণয় করার জন্য ডেবিট ক্রেডিটের কিছু নিয়মকানুন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা তোমাদের মেন বইয়ের 129 পৃষ্ঠায় ক্রেডিট দিকের উদ্বৃত্তগুলো লেখা আছে, ডেবিট দিকের উদ্বৃত্তগুলো লেখা আছে। তোমরা এই ডেবিট দিকের উদ্বৃত্ত এবং ক্রেডিট দিকের উদ্বৃত্তগুলো ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে অতি সংক্ষেপে তোমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার নিয়মকানুনগুলো বুঝে যাবে। কোন কোন দাখিলে ডেবিটে বসে, কোন কোন দাখিলে ক্রেডিটে বসে তোমরা জানতে পারবে। এখন আসা যাক, রেওয়া মিলে যেসব দাখিলা বসে তা তোমাদের 129 পৃষ্ঠা বইয়ের 129 পৃষ্ঠায় যাবতীয় ডেবিট খাত এবং ক্রেডিট খাতগুলো দেওয়া আছে। তো এখন এমন কিছু দাখিলা আছে যেগুলো রেওয়া মিলে বসে না, অথবা এমন কিছু দাখিলা আছে যেগুলো প্রদত্ত না প্রাপ্ত, এগুলো উল্লেখ থাকে না। তোমরা এগুলো সাবধানতার সাথে খেয়াল করে রেওয়া মিলে ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। আমরা বোর্ডে আসি, যে সকল দাখিলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেওয়া মিলে বসে না সেগুলো হলো সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে বসে না, প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা রেওয়া মিলে বসে না, প্রারম্ভিক মজুদ পণ্য বসে না যদি সমন্বিত ক্রয় থাকে। একটা কথা হলো সমাপনী মজুদ পণ্য বসে না, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা বসে না, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্যও বসে না যদি সমন্বয় রেওয়া মিলের দাখিলাগুলোর মধ্যে, খতিয়ানের উদ্ধৃতগুলোর মধ্যে সমন্বিত ক্রয় থাকে, তাহলে রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ পণ্য বসবে না, সমাপনী মজুদ পণ্য বসবে। আর যদি সমন্বিত ক্রয় না থাকে, তাহলে ক্রয় থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য বসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য বসবে। এছাড়া কিছু দাখিলা আছে যেগুলো প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না, যেমন কমিশন প্রদান, বাট্টা প্রদান, ভাড়া, কমিশন, বাট্টা, ভাড়া ইত্যাদি কিছু এন্ট্রি আছে, দাখিলা আছে যে এন্ট্রিগুলো প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ থাকে না। তাই তুমি এগুলোকে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসাবে। এছাড়া সমাপনী মণিহারি রেওয়া মিলে বসে না। প্রারম্ভিক মণিহারি যদি তোমার খতিয়ানের উদ্ধৃতগুলোর মধ্যে থাকে, তাহলে তুমি প্রারম্ভিক মণিহারি বসাবে। সমাপনী মণিহারি বছর শেষে সমাপনী মণিহারিটা রেওয়া মিলে বসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রেওয়া মিলের অনেকগুলো দাখিলা আছে যেগুলো রেওয়া মিলের বৈশিষ্ট্য আছে, যেগুলো তোমরা সাবধানের সাথে এই বৈশিষ্ট্যগুলো রেওয়া মিলের মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবে। অনেকগুলো দাখিলা আছে যেগুলো, যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। অনেকগুলো ভুল আছে রেওয়া মিলে ধরা পড়ে না, কিন্তু রেওয়া মিল ডেবিট এবং ক্রেডিট কলামের যোগফল মিলে যায়। তা যেমন কি বাদ পড়ার ভুল, লিখার ভুল, বেদাখিলের ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, এই দাখিলাগুলো এই ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিটের সকল দাখিলা লেখার পর তোমার সাবধানের সাথে হিসাবটা করতে হবে। হিসাব করার পরে যদি রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিটের যোগফল সমান হয়, স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় রেওয়া মিলের যোগফল কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু যদি
রেয়ামিলে ডেবিট ও ক্রেডিট যদি গড়মিল হয় তাহলে বুঝে নিতে হবে সেখানে হিসেবের গড়মিল আছে, খতিয়ানের হিসেবের গড়মিল আছে। এখন অনেকগুলো ক্ষেত্রে রেয়ামিলের ডেবিট ও ক্রেডিট মিল হয় না। যখন ডেবিট দিকের যোগফল বড় হয়, ক্রেডিট দিকে ছোট, তখন ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব নামে যে অ্যামাউন্টটা থাকে ওই অ্যামাউন্টটা লিখতে হবে। একটা কথা লক্ষণীয় যে তোমরা সাবধানতার সাথে এই নিয়মকানুনটা খেয়াল করবে। রেয়ামিলের ক্রেডিট দিকে যদি অনিশ্চিত হিসাব হয়, রেয়ামিলের ক্রেডিট দিকে যদি অনিশ্চিত হিসাব হয়, তাহলে যদি দাখিলাগুলোর মধ্যে মূলধন না থাকে তাহলে ওই যে টাকার অ্যামাউন্টটা কম ছিল ওই টাকার অ্যামাউন্টটা হলো মূলধন। তখন মূলধন লেখে তুমি অ্যামাউন্টটা বসিয়ে রেয়ামিলটা ডেবিট ক্রেডিট যোগফল সমান করবে। আর যদি এভাবে মূলধন থাকে আর ব্যবধান সৃষ্টি হয়, রেয়ামিলে ডেবিট ক্রেডিটের ব্যবধান সৃষ্টি হয়, তখন অনিশ্চিত হিসাব লেখে যে এদিকে টাকাটা কম, ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট, তখন ওই টাকাটা বসিয়ে তুমি রেয়ামিল ডেবিট ক্রেডিট সমান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর 138 পৃষ্ঠার রেয়ামিলের অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1 আমি তোমাদেরকে সমাধান করে দিব। লেখা আছে শিহাব অ্যান্ড ব্রাদার্স 2017 সালে ডিসেম্বর মাসের উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। এগুলো সম্পূর্ণ হলো খতিয়ানের উদ্ধৃত। প্রথম প্রশ্ন, শিহাব অ্যান্ড ব্রাদার্সের কোন কোন দাখিলা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? দ্বিতীয় প্রশ্ন, উপযুক্ত খতিয়ানের উদ্ধৃতগুলো দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেয়ামিল প্রস্তুত করো। তৃতীয় গ নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু রেয়ামিলের এটি প্রথম ক্লাস, আমি তোমাদের সাথে আজকের সৃজনশীল প্রশ্ন 1 উপযুক্ত খতিয়ান উদ্ধৃত দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করো। এই রেয়ামিলটা আমি তোমাদের কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, কিভাবে রেয়ামিলের কি সমাধান করতে হয়, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেয়ামিলের ডেবিট ক্রেডিট নির্ণয়, কিভাবে রেয়ামিলের ডেবিট নির্ণয় করতে হয়, ক্রেডিট নির্ণয় করতে হয়, আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো আমরা বোর্ডে লক্ষ্য করি। প্রথমে আমরা লক্ষ্য করি যে 1 নম্বরে আছে মূলধন। মূলধনটা হলো ব্যবসায়ের মালিকানা সত্ত্ব, সবসময় রেয়ামিলের ক্রেডিটে মূলধন বসে। তো মূলধন 1,10,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখব। 1,10,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় স্বল্পতার জন্য আমি সবগুলো দাখিলা রেয়ামিলে এখানে লিখে ফেলেছি বোর্ডে, রেয়ামিলটি লিখে ফেলেছি। এখন আমরা ডেবিট ক্রেডিট টাকাগুলো নির্ণয় করার জন্য এখানে বোর্ডে ডেবিট ক্রেডিটের টাকাগুলো লিখব, তাহলে সময় কম লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে হাতে নগদ 1,1,17। 1,1,17 মানে হলো প্রারম্ভিক, 31/12 বা কোনো সাল মানে হলো সমাপনী। তাহলে আবার খেয়াল করো আমি কি বলছি, 1,1,17 মানে হলো প্রারম্ভিক, আর 31/12/17 মানে হলো 17 বলতে 17 সাল, তা হলো সমাপনী। তো আমি প্রথমে বলছি প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা রেয়ামিলে বসে না। তো হাতে নগদ 1,1,17 এটা রেয়ামিলে বসবে না। এরপরে 2 নম্বর এন্ট্রিতে আছে দেনাদার। দেনাদার চলতি সম্পদ রেয়ামিলে ডেবিটে বসে। দেনাদার 25,000 টাকা ডেবিট। এরপরে পাওনাদার চলতি দায়, ব্যবসা প্রতিষ্ঠানের দায়, এটা বসবে ক্রেডিট পাশে 15,000 টাকা। এরপরে উত্তোলন হলো ব্যবসায়ের এক প্রকার নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেলে ব্যবসায় নগদ টাকা হ্রাস পাবে, এটা ব্যবসায়ের খরচের মতো, ব্যয়ের মতো, তাই উত্তোলন ডেবিট 10,000 টাকা। এরপরে ক্রয় হলো ব্যবসায়ের প্রত্যক্ষ খরচ
সবসময় রেয়া মিলের ডেবিট পাশে বসবে 30,000 টাকা। এরপর আছে বিক্রয়। বিক্রয় হলো ব্যবসায়ের প্রধান আয়। বিক্রয় সবসময় রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে 45,000 টাকা। এরপর আছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের আয় রেয়া মিলে ক্রেডিট দিকে বসবে 3,000 টাকা। এরপর আছে সমাপনী মজুত পণ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সমাপনী মজুত পণ্য দাখিলাটার সামনে আছে। সমাপনী মজুত পণ্য রেয়া মিলে বসবে যদি সমন্বিত ক্রয় থাকে। এখন আজকের এই অঙ্কে তোমাদের পাঠ্য বইতে সমাপনী মজুত পণ্যটা নেই, তাই সমন্বিত ক্রয় নেই, তাই সমাপনী মজুত পণ্য বসবে না। এর পরবর্তী এন্ট্রি আছে বিমা সালামি। বিমা সালামি হলো ব্যবসায়ের পরিচালন ব্যয়, এটা এক প্রকার খরচ। ব্যবসার বিমা সালামি 5,000 টাকা ডেবিটে। এরপর হচ্ছে আমদানি শুল্ক, প্রত্যক্ষ খরচ, প্রয়োজনীয় খরচ ডেবিটে 3,500। এরপর আছে বিনিয়োগ। বিনিয়োগটা হলো ব্যবসায়ের সম্পদ, এই কারণে বিনিয়োগ সবসময় সম্পত্তি সবসময় ডেবিট হয়, তাই বিনিয়োগটা ডেবিট হবে। বিনিয়োগ 30,000 টাকা। এরপর আছে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি 2,000 টাকা। এটা আয়, সবসময় ক্রেডিটে বসবে। কমিশন প্রাপ্তি 2,000 টাকা। বিনিয়োগ 30,000 টাকা। এরপরে আছে ব্যাংক জমার সুদ 500 টাকা। এটা ব্যবসায়ের আয়, ব্যাংকে জমা টাকা থেকে সুদ পাওয়া গেল, এটি আয়, ক্রেডিটে বসবে। ব্যাংক জমার সুদ 500 টাকা ক্রেডিটে। এরপরে আছে আসবাবপত্র। আসবাবপত্র হলো ব্যবসায় স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তিগুলো সবসময় রেয়া মিলের ডেবিটে বসবে। আসবাবপত্র 40,000 টাকা। এরপরে আছে বিজ্ঞাপন 1,000 টাকা। বিজ্ঞাপনটা ব্যবসায়ের খরচ বা ব্যয়। খরচ বা ব্যয় রেয়া মিলের ডেবিটে বসবে 1,000 টাকা বিজ্ঞাপন। প্রারম্ভিক। এরপর আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ব্যবসায়ের প্রত্যক্ষ খরচ। প্রারম্ভিক মজুত পণ্য খরচগুলো ব্যয়গুলো ডেবিটে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে বসবে 25,000 টাকা। সমাপনী ব্যাংক জমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে বলছিলাম প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ রেয়া মিলে বসে না, কিন্তু সমাপনী ব্যাংক জমা যদি থাকে তাহলে রেয়া মিলে ডেবিট পাশে বসবে। সমাপনী ব্যাংক জমা হলো সম্পদ। আরেকটা কথা উল্লেখ্য যে সমাপনী বা প্রারম্ভিক যদি উল্লেখ না থাকে, শুধু হাতে নগদ ব্যাংক জমা, তাহলে এগুলো সমাপনী ধরে রেয়া মিলে ডেবিট দিকে বসাতে হবে। সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবগুলো দাখিলে তোমার এভাবে লেখা বলে টাকার অ্যামাউন্টগুলো সাবধানতার সাথে ডেবিট ক্রেডিট তুমি লিখে শেষ করলে তোমার এখন মূল বিষয় হলো একবার তুমি ডেবিট ক্রেডিট ঠিকমতো লেখা হয়েছে কিনা তুমি মনোযোগ সহকারে অ্যামাউন্টগুলো দেখবে, দাখিলাগুলো দেখবে, তারপরে তুমি যোগফল টানবে। রেয়া মিলের ডেবিট ক্রেডিট যদি সমান হয় তাহলে ধরে নেওয়া হয় রেয়া মিলটা শুদ্ধ হয়েছে, হিসেবের গাণিতিক শুদ্ধতা যাচাই হলো। তো এখানে দোনো দিকের যোগফল 1,75,500, এদিকের যোগফল 1,75,500, ডেবিট দিকের যোগফল, ক্রেডিট দিকের যোগফল 1,75,500। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল লেখার পর তোমার অঙ্কটি সম্পূর্ণ। উত্তর লিখবে, উত্তর রেয়া মিলের যোগফল 1,75,500।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো, মনোযোগ সহকারে দেখবে এবং কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। তোমরা মেন বইয়ের ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা পেজে সবগুলো এন্ট্রি দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করে নিবে। যে সমস্ত র্যামিল তৈরির বিবিধ কিছু বিষয় আছে ওগুলো মেন বইতে দেওয়া আছে র্যামিলের অধ্যায়ে, তুমি ওগুলো ভালো করে দেখবে এবং আমার ক্লাসটি ভালো করে দেখবে। আমাদের অনলাইন হাজিপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের অনলাইনে সকল ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, আশা করি তুমি উপকৃত হবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।